আমি অরিত্রকে প্লিজ পোডিয়ামে ডাকবো। সেই বাংলায় রয়েছে আমরা, যে বাংলার একজন বিখ্যাত পরিচালকের বক্তব্য ছিল, যদি তুমি প্রতিবাদ করতে না পারো তাহলে তুমি সিনেমা বানাও। সিনেমার থেকে বড় প্রতিবাদের হাতিয়ার আর কিছু নেই, এবং তার জন্য আমরা সকলে বেশ গর্বিত। এই জন্যই হয়তো বাঙালি এত বেশি রাজনীতি সচেতন। হ্যাঁ, টাইমারটা শুরু করার আগে 1 মিনিট। আচ্ছা, আমার বুদ্ধিতে মনে হলো যে সঞ্চালক, তাকে আমার ঠিক পছন্দ হচ্ছে না। আমি একদম নিউজ অ্যাঙ্কারের ক্যামেরাটা গার্ড করে এখানে দাঁড়িয়ে প্রেজেন্টেশনটা দিতে পারবো না? ওখানে বলতে হবে। ওখানে কারেক্ট। ঠিক যে কারণে আমি ওখানে বলতে পারলাম না, ঠিক একই কারণে বুদ্ধিজীবীরা সন্দেশখালিতে বলতে পারলেন না। তার কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমি কি চাইছি সেটা ইম্পর্ট্যান্ট নয়। আমার মাইকটা কোথায় সেট করা আছে, আমার ক্যামেরাটা কোথায় সেট করা আছে, সেই ডেকোরাম অনুসারে আমার কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে বুদ্ধিজীবী কারা, কি ইত্যাদি ব্যাপার খুব ভালো পয়েন্ট আউট করেছেন অর্কবাবু, যে বুদ্ধিকে উপজীব্য করে যারা জীবিকা নির্বাহ করেন, ঠিক কথা। কিন্তু তার পরের আলোচনাটায় আমাদের আসতে হবে যে আমরা তৃতীয় বিশ্বের দেশ, এখানে জীবিকা কে কোন জীবিকায় আসবেন এটা স্বতঃস্ফূর্তভাবে আমি নির্ধারণ করতে পারি না। তার কারণ আমাদের ভারতবর্ষে অর্থনীতি যেভাবে চলে তাকে কিছু ক্ষেত্রে বলা হয় কমান্ড ইকোনমি। তার কারণ সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমিক স্ট্রাকচার এখানে চলে, যেখানে রাষ্ট্র ঠিক করে দেয় যে বাজার মূল্য কী হবে, রাষ্ট্র ঠিক করে দেয় যে কোন প্রফেশনকে কখন হাইলাইট করা হবে, রাষ্ট্র ঠিক করে দেয় রিসোর্স কী হবে, কোন জব মার্কেট কীভাবে কাজ করবে। ফলত যখনই জীবিকার একটা প্রশ্ন এখানে চলে আসছে, তখনই সেখানে কিন্তু পেট চালানোর দায়বদ্ধতা আমার বুদ্ধির বহিঃপ্রকাশে দায়বদ্ধতা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমি আজকে ওখানে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা বললে আগামী দিন থেকে রিপাবলিক বাংলা আমাকে ডাকবে না। তার কারণ সে বলবে যে এই গেস্ট অসভ্য আচরণ করছেন, আমাদের ক্যামেরা আটকে কথা বলছেন, আমাদের যে চ্যানেলের যে টেলিকাস্ট প্রোটোকলস আছে সেগুলো মানছেন না। সেই একই কারণে আমাদের বুদ্ধিজীবীরা সন্দেশখালিতে যেতে পারছেন না। তার কারণ তাদের জীবন এবং জীবিকার একটা দায়বদ্ধতা আছে, এবং যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিচ্ছি, আজকে অর্কবাবু বলছেন আইনজীবী ইত্যাদি ইত্যাদি, আবারও বলে দিচ্ছি ভারতবর্ষের এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল এক্সপোজার সকলের জন্য সমান নয়। এখানে গ্রামের ছেলেরা হয়তো কথা বলতে চায়, আপনারা শেখ শাহজাহান নিয়ে এত কথা বলেন, কখনো জানেন সবথেকে বড় গুরুত্বপূর্ণ অভিযোগ কি? সেইখানকার বাচ্চাদের ওই লুম্পেনরা স্কুল যেতে দেয় না। কেন জানেন? তার কারণ ব্রেন ওয়াশ করতে সুবিধা হবে। যখনই আপনার বুদ্ধি হবে আপনি প্রশ্ন করবেন। সরকার আসলে চায় না যে আপনার বুদ্ধি হোক, এবং যাদের বুদ্ধি হয়ে যায় তাদের ওই জীবিকার দায়বদ্ধতা থেকে আপনাকে চেপে রাখা হয়। কারণ আজকে আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন, আপনার বই প্রকাশ হবে না, আপনার সিনেমা প্রকাশ হবে না, আপনার 4 জায়গায় প্রোগ্রাম করতে পারবেন না, তখন কি জায়গাটা হবে? এবং লাস্ট যে পয়েন্টটা আমি অর্কবাবুর দিয়ে শেষ করবো, যে ঠিক কথা, একটা গান দিয়ে কি ভোট ডিসাইড হয়? গান দিয়ে কি মানুষ গান শুনে কি আমি বোতাম চিপি? একদমই তা নয়। কিন্তু এই ধরনের সংস্কৃতির যদি গুরুত্বপূর্ণ প্রভাব বাংলার এবং সর্বভারতীয় রাজনীতিতে না থাকতো, তাহলে অর্কবাবু হয়তো জানেন না এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় যে ইন্ডাস্ট্রিটা, সেটার নাম হচ্ছে কনসাল্টিং ইন্ডাস্ট্রি, এবং সমস্ত রাজনৈতিক দলের পেছনে একটা করে মিডিয়া কনসাল্টিং এজেন্সি আছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয় শুধুমাত্র ইমেজ তৈরি করার জন্য। এই ইমেজ, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে দেখবো, নরেন্দ্র মোদীকে কীভাবে দেখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কীভাবে দেখবো, তারা কীভাবে কথা বলবেন, কী পোশাক আশাক পরবেন, এই যে ইমেজ তৈরি করা, এই ইমেজ তৈরি করার পেছনে সাংস্কৃতিক মিডিয়াগুলোর একটা ব্যবহার থাকে, এবং সেক্ষেত্রে বুদ্ধিজীবীদেরকে পরোক্ষভাবে ব্যবহার করা হয়। সেই কারণেই তারা সবসময় মুখ খুলতে পারেন না। আমার প্রশ্ন হচ্ছে, সেই দিন নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময়, সেই সময়কে তাহলে ধরে নেব সরকার চেয়েছিলেন? তখনও তো সরকারের বিরুদ্ধে গিয়ে বুদ্ধিজীবীরা কথা বলেছিলেন। অপর্ণা সেন থেকে শুরু করে, জয় গোস্বামী থেকে শুরু করে, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী এবং কৌশিক সেনরা, তারা যখন সেই সময় সেখানে স্পটে পৌঁছচ্ছেন, জায়গায় পৌঁছচ্ছেন, মাটিতে বসছেন, প্রতিবাদ করছেন, তখন কি সরকার চেয়েছিল বলে? নয় তো। না, দেখুন, সরকার সেই সময় চায়নি, এটা ঠিক কথাই। কিন্তু আমরা যতটা দেখি, খবরের কাগজে পড়ি, বা যতটা শুনতে পাই টিভি রেডিওতে, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। যে সময় নন্দীগ্রাম ঘটনা ঘটছে সে সময় আপনি শুধু ভাবছেন যে বামফ্রন্ট সরকারে আছে, তা সত্ত্বেও এরা কীভাবে অপারেট করছে, কি করছে না করছে। আপনাকে মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টটা হচ্ছে আমলাদের গভর্নমেন্ট। সেই সময় যখন নন্দীগ্রাম মুভমেন্ট হচ্ছে, তখন অলরেডি আমলাতন্ত্র এবং ইন্টারনাল ব্যুরোক্রেটিক স্ট্রাকচারটা বামফ্রন্টের ভাঙতে শুরু করেছিল। ফলে সিপিএমের পক্ষে ল অ্যান্ড অর্ডার দিয়ে থ্রেট তৈরি করা সম্ভব হতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শাসক এবং বিরোধী সম্পর্কে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জায়গায় এগিয়ে আছেন, যদি না থাকতো তাহলে সন্তু পান গ্রেফতার হতেন না। রাজপুত্রকে ডেকে নেব পরবর্তী বক্তব্য পোডিয়ামে।
শুভ সন্ধ্যা সকলকে। এই যে বুদ্ধিজীবী নিয়ে এত আলোচনা, প্রথমত বুদ্ধিজীবী মানেটা অনেকেই অনেক রকমভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু আমার মনে হয় বুদ্ধিজীবী ব্যাপারটা চাউর বা রাদার প্রমোটেড হয়েছে বেশ কয়েকশো বছর আগে থেকে। ফরাসি বিপ্লবের কিছু পরের থেকে সোশিও পলিটিক্যাল থিঙ্কার কথাটা মার্কেটে আসে, তৎকালীন মার্কেটে আসে। সেটারই একটা হাইব্রিড ভার্সন কথা হচ্ছে বুদ্ধিজীবী। আমি কাউকে অপমান করতে চাই না বুদ্ধিজীবী বলে। এখন বিষয়টা হচ্ছে, কিছুক্ষণ আগে অরিত্র বলছে যে বুদ্ধিজীবীদেরকে নাকি কাজ করতে দেওয়া হবে না, এই ভয়ে মুখ চুপ রাখা হয়। এইখানে প্রথম আমি আপত্তি জানাতে বাধ্য হচ্ছি। প্রথমত আমার চোখে দেখা রুদ্রনীল ঘোষ প্রকাশ্য দিবালোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী, তিনি ছবি করেন না। অঞ্জনা বসু ভারতীয় জনতা পার্টির প্রকাশ্যে ক্যান্ডিডেট হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, ছবি করেন না অরিত্র? করে। অর্থাৎ ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে বুদ্ধিজীবীদের একটা নির্দিষ্ট ফ্রিডম রয়েছে। উই ক্যান বি সিলেক্টিভ। আমি আমাকে ধরছি না, আমি সকলকে নিয়ে বলছি। উই ক্যান বি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার অ্যাপ্রোচ। এটা হয়তো শুনতে খারাপ লাগবে, অপ্রিয় সত্য। উই ক্যান বি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার অ্যাপ্রোচ, বাট দ্য গভর্নমেন্ট ক্যানট। সরকারকে সরকারের মতন করে চলতে হবে। তাই এই সমস্ত কথা বলে বুদ্ধিজীবীকে এতটা পিছিয়ে দিলে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশখালী। এই পুরো আলোচনাটা এলো কোথা থেকে? সন্দেশখালীতে কেন বুদ্ধিজীবীরা মুখ খোলেননি? এবার মুখ খোলেননি বলতে ঘরের মধ্যে খুলেছেন না ফেসবুকে খুলেছেন না কোথায় খুলেছেন আমি জানি না, বা খোলেননি কেন সেটাও জানি না, কিন্তু মুদ্রা কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে কেন বলেননি সেটার জন্য বুদ্ধিজীবীদের কৈফিয়ত দিতে হবে। সেটাই তো বলছি, উই ক্যান বি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার অ্যাপ্রোচ। কিন্তু এটা শুনতে এক্ষুনি খারাপ লাগবে, বলবে সন্দেশখালীতে এই হচ্ছে, আপনারা মুখ খুলবেন না। অফকোর্স মুখ খুলবেন, কিন্তু সন্দেশখালীটা কি এখনো অবধি বিচারাধীন বিষয় নয়? সেটা নিয়ে আরেকটু সময় যদি সময় হয়, বলবেন আপনারা অপচয় করা হচ্ছে। বেশ, একটু সময় দিয়ে ব্যাপারটাকে দেখে তারপরে মন্তব্য করাটা কি উচিত হবে না? আমি ইন্টারপ্ট করতে বাধ্য হলাম। না না না, এটা সম্পূর্ণ ভুল দিকে যাচ্ছে। কোনটা বিচারাধীন বিষয় ছিল না? ঠিক, প্রত্যেকটা নন্দীগ্রাম ছিল না, সিঙ্গুর ছিল না, এমনকি হালফিলের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে স্বীকার করছি প্রত্যেকটা বিলকিস বানু বিচারাধীন বিষয় ছিল না প্রত্যেক ক্ষেত্রে। বেশ তো আমি সেটা স্বীকার করছি, শুধু একটা কথা মানতেই হবে, সমাজের একজন ইনফ্লুয়েন্সার তিনি কোন বিষয়ে নিন্দা জানাবেন, ধিক্কার জানাবেন, তার জন্য তার কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? না না না, আমার বক্তব্য হচ্ছে একটা দায়িত্বশীল মানুষে বুদ্ধিজীবী হতে পারেন বা নাও পারেন, সে কি একটু সময় নিয়ে দেখবে না যে কে বা কাহারা এতে ইনভলভড? একটু ইন্টারজেক্ট করছি। বিচার ব্যবস্থার প্রতি অনেক আস্থা আছে, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগেই এই দলেরই একজন মুখপাত্র, বলতে বাধ্য হচ্ছি নির্লজ্জ মুখপাত্র, একজন বিচারপতিকে দালাল বলেছিলেন টেলিভিশন চ্যানেলে। তারাই আজকে আবার এসে বলছেন যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। ফলে ভণ্ডামিগুলো, রাজনৈতিক ভণ্ডামিগুলো প্রকাশ্যে এসে গেছে। এই যে তারাই বলে দাগিয়ে দেওয়াটা, তারাই মানেটা কি? আমি তো তৃণমূল কংগ্রেসকে এখানে, আজকে তৃণমূল কংগ্রেসের যদি আমি কোনো খারাপ কাজ, আমার ভাষায় খারাপ কাজ আমার যদি মনে হয়, আমি সেখানে প্রকাশ্য দিবালোকে বলবো যে তৃণমূল কংগ্রেসের দ্বারা এটা ভুল হয়েছে। আমার মনে হয় না, আমার মনে হচ্ছে যে আজকে যেমন আজকে হয়ে যাক, যেমন একটা জিনিস বলুন যেটা মনে হয়েছে আপনার তৃণমূল কংগ্রেসের ভুল হয়েছে। যেমন আজকে শুনিনি একটুখানি আমার মনে হচ্ছিল যে সন্তু পানকে গ্রেফতার করাটা আমার ভালো লাগেনি, আমি বলেছিলাম ফেসবুকে। না, আমার শুনে খুব ভালো লাগলো। রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর হিসেবে আমার চ্যানেলের সাংবাদিকের অ্যারেস্ট নিয়ে আপনার দেখতে ভালো লাগেনি, চোখে একটু দৃষ্টিকটু লাগছে, মানে দেখতে ভালো লাগেনি, মানে কি সিনটা দেখতে ভালো লাগেনি কিনা আমি বুঝতে পারলাম না। সিনটা দেখতে না তা কখনোই না, দেখতে ভালো লাগেনি মানে আমার মনে হচ্ছে আমি পরিষ্কার একটা উত্তর দিই। আর একটাও কোনো দোষ খুঁজে পেলেন না। না আমার এক্ষুনি আপনি জিজ্ঞাসা করলেন, একটা বলতে বললেন, আমি একটা বললাম, আমি বহু বলতে পারি। আর বাকি রইল বুদ্ধিজীবীর বিষয়। সেই সময়তে সিপিএম এর আমলে বেশ কিছু বুদ্ধিজীবী দেখেছি, নাম করে করে বললে এখনই আপনারা খুঁজে পেয়ে যাবেন তাদেরকে। তারা সেই সময় সিপিএম এর আমলেও বুদ্ধিজীবী ছিলেন, আবার তৃণমূল হওয়ার পর তারা তৃণমূলের আমলেও বুদ্ধিজীবী হয়ে গেলেন। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস, যদি কখনো সরকারে বিজেপি আসে, তারা বিজেপির আমলেও বিজেপির বুদ্ধিজীবী হয়ে যাবেন।